ইসরাত, কেন করলে এমন? এমন তো হওয়ার কথা ছিল না। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম। কি দোষ ছিল? আমি এতিম, এটাই? রাসেল ভাবছে আর চোখের জল ফেলছে। চোখের জল মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে সেই দিকে রাসেলের কোনো খেয়ালই নেই। সকালের ঘুম থেকে উঠে মসজিদ থেকে নামাজ পড়ে আসে। এভাবে চলে যায় অনেকগুলো দিন। রাসেল বিমান বাহিনীর অফিসার পদে চাকরি পেয়েছে। কিছুদিন পরে ওকে ট্রেনিংয়ের জন্য যেতে হবে। আর রাসেল অহনার কলেজে ভর্তি হয়েছে। আব্বু, আমাকে নাকি লন্ডন যেতে হবে ট্রেনিংয়ের জন্য? যেতে হবে, তুই কোনো চিন্তা করিস না, মাত্র তো 6 মাস, তারপরই আবার চলে আসবি। কিন্তু আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? এই কয়েকদিন তোমাদের যে অনেক বেশি আপন করে নিয়েছে। দেখ বাবা, তুই একদম এটা মনে করিস না, তোকে অনেক বড় হতে হবে। আম্মু, ঠিক আছে। তোমাদের কথা না শুনে কি আর পারি বলো? তোমরাই যে আমার সব। আমার কেউ নেই, সেটা আর মনে হয় না তোমাদের পেয়ে। আমি কখনো ভাবতে পারিনি তোমরা এই এতিম ছেলেকে এতটা আপন করে নিবে। বাবা, এইভাবে বলিস না। তোকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। আমারও একটা ছেলে ছিল, ছোটবেলায় হারিয়ে গেছে। ও থাকলে হয়তো আজ তোর মতোই হতো। দোয়া করি আল্লাহ যেন তোমাদের হারিয়ে যাওয়া ছেলেকে তোমাদের কোলে ফিরিয়ে দেয়। এইভাবে সবাই অনেক কথা বলে দেখতে দেখতে রাসেলের লন্ডন চলে যাবার সময় এসে যায়। ওর বাবা সব কাগজপত্র আগেই রেডি করেছে, তাই আর ওকে কিছুই করতে হচ্ছে না। এদিকে নিধি রাসেলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, যেটা রাসেলকে বলার সাহস হচ্ছে না। রাসেল যে বোঝে না সেটা কিন্তু না, রাসেলও বোঝে নিধি ওকে ভালোবাসে। কিন্তু রাসেলের এখন আর প্রেম ভালোবাসা বিশ্বাস হয় না। রাসেল, দেখে শুনে থাকবি কিন্তু, আর শরীরের যত্ন নিতে একটুও পিছুপা হবি না। এই আমি বলে দিলাম। ঠিক আছে আম্মু, আমি ভুলে গেলে তুমি মনে করে দিও, কেমন? পাগল ছেলে একটা, কি বলিস? তো শরীরের যত্ন নেবার কথা আমি এখান থেকে কিভাবে নিতে বলবো? আমি কি দেখতে পারবো নাকি? আম্মু, ভাইয়া যাবার সময় হয়ে গেছে। আরো দেরি করলে আবার বিমানের পাইলট ওর জন্য বিমান নিয়ে বসে না থেকে শয্যা চলে যাবে। তখন তোমার ছেলে এয়ারপোর্টে বসে বসে মশা মারবে। তুই চুপ কর। মা ছেলের খুনসুটি তুই দেখতে পাচ্ছি না। নিধিমা, তোমার মন খারাপ কেন? আরে না আন্টি, আমার মন খারাপ না। আর আমার মন তো সবসময় এমনই থাকে, তাই না? নিধি, হাসালি। এটা মায়ের মন। ছেলে মেয়ের মুখ দেখলেই বুঝতে পারি মনের মাঝে কি চলছে। না আন্টি, এইসবের কিছুই না, তুমি শুধু শুধু বলছো। আচ্ছা ঠিক আছে। রাসেল তো বুঝেছে নিধির মনটা কেন খারাপ। কেননা নিধি মুখে বলতে না পারলেও অনেকভাবে বুঝিয়েছে ও রাসেলকে কতটা ভালোবাসে। এদিকে নিধি মনে মনে ভাবে, জীবনে প্রথম কারোর প্রতি এতটা আকৃষ্ট হলাম, আর তাকে ভালোবাসি বলার আগেই চলে যাচ্ছে। আল্লাহ কেন আমার সাথে এমনটা করে? রাসেল একটু আমার কথা শুনবে? নিধির কথা শুনে সবাই অনেকটাই অবাক হয়ে যায়, আবার কিছু বলেও না। কারণ সবাই বুঝতে পেরেছে নিধি রাসেলকে অনেক বেশি ভালোবাসে। রাসেল ওর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে আর ওর মা বলে, দেখ বাবা, মেয়েটা কি বলে। চলেই যাচ্ছিস, একটু শুনেই যা ওর কথাটা। ঠিক আছে আম্মু, ওই চলো দেখি কি বলবে শুনি। হুম, চলো। নিধি আর রাসেল ওর রুমে চলে আসে। এদিকে অহনা ওর মা মিটমিট করে হাসতেছে। পাগলি মেয়ে একটা, আমার ছেলেকে এতটা ভালোবাসে তবুও সেটা বলতে পারছে না। আম্মু, ভাবি ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে। তাই তো সবসময় ভাবি আমার থেকে ভাইয়ার খবর নেয়। ভাইয়া এটা করেছে নাকি, ওটা করেছে নাকি। আহানা আর নিধি ও রাসেলকে মানবেও অনেক ভালো করে। মনে হয় দুজন একে অন্যের জন্যই তৈরি। মামে এভাবে কথা বলতে থাকুক, আমরা ব্যাংক চলে যাই নিধি ও রাসেলের কাছে। কি বলেন আপনারা? নিধি রুমে গিয়ে রাসেলকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। রাসেল তো মনে হচ্ছে আসমান থেকে বলল, এই এই কি করছো এসব? আমি যে একটা পরপুরুষ, সেটার কথাও কি তোমার মনে নেই? না নেই, আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। সেটা কেন বোঝো না বলো? দেখো নিধি, তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। তোমার মনটাও অনেক ভালো। আমি কেন, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়বে। তাহলে তুমি আজও দূরে দূরে কেন আছো, আমাকে আপন করে না নিয়ে? আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না? আমি কি দেখতে খারাপ, নাকি তোমার সাথে মানাবে না? কোনটা? তুমি সব দিক দিয়ে পারফেক্ট। আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি ভালোবাসায় আর বিশ্বাস করি না। দেখো, তোমার সাথে অতীতে কি হয়েছে সেটা আমি জানতে চাই না। আমি এটুকু বলবো, আমি তোমার জন্য মৃত্যুর পরেও অপেক্ষা করব।
শোনো নিধি, আমার কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। এই মনটা একটা পাথরে পরিণত হয়ে গেছে। যতই প্রেমের পানি ঢালো না কেন, প্রেমের গাছে ফুল ফুটবে না। আমার ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে তোমার ওই পাথরের মনে আমি আমার প্রেমের ফুল ফুটিয়েই ছাড়বো। ওকে, চেষ্টা করে দেখো। আর ভালো থেকো। যদি বেঁচে থাকি তো ফের দেখা হবে কোনো না কোনো সময়ে। ওপরের কথাগুলো বলেই রাসেল সেখান থেকে চলে আসে। নিধি সেখানে দাঁড়িয়ে থাকে, দুই চোখে জলের যেন বন্যা বয়ে যাচ্ছে। রাসেলের অনেকটা কষ্ট হচ্ছে, কেননা রাসেল তো নিধিকে ভালোবাসতেছে, কিন্তু ইশরাতের কথা মনে হলে সব এলোমেলো হয়ে যায়। কারণ নিধিও যদি এমন করে তাহলে যে ও বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যাবে। আম্মু, আসি আমি। আমার জন্য দোয়া করিও, আর তোমার মেয়েকে দেখে রাখিও। বাবা, আমার দোয়া তোর সাথে সব সময় আছে, আর আমি আমার দুই মেয়েকেই দেখে রাখবো। মায়ের এমন কথা শুনে রাসেল না হেসে পারে না, হো হো করে হেসে চলে যায় রাসেল। কি যে বলো না আম্মু। আর পেতনি, দেখে শুনে থাকিস। অনা কিছু বলতো না, কেননা ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। এই কয়েকদিনে আসলে অনেকটা আপন করে নিয়েছে রাসেল। রাসেল এয়ারপোর্ট ওর বাবার কাছে বসে আছে, সব কিছু রেডি হয়ে গেছে। আর মাত্র কিছু সময় পরই রাসেল চলে যাবে অন্য দেশের উদ্দেশ্যে। রাসেল চলে যাবে ঠিক সেই মুহূর্তে রাসেলের বাবা বলে ওঠে, বাবা, সব সময় নিজের খেয়াল রাখিস, আর কোনো চিন্তা করবি না, মনে রাখবি আমরা তোর সাথেই আছি। রাসেল ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবা ছেলের এমন ভালোবাসা দেখে ওখানে উপস্থিত সবাই যেন থমকে যায়। আচ্ছা বাবা, ঠিক আছে। আর তুমি নিজের আর আম্মুর ও অহনার খেয়াল রাখিও। ভালো থেকো। বাই। রফিকুল চৌধুরী একদানে প্লেনের দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে চোখের পলকে সামনে হারিয়ে যায়, আর দেখতে পাওয়া যায় না বিমানটিকে। চোখের কোণে জমে থাকা পানি এসে একটু বেশি জমেছে। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে বাসায় চলে আসে। এদিকে অহনা রুমে এসে দেখে নিধি এখনো কান্না করে যাচ্ছে। ভাবি, তুই এইভাবে কান্না করছিস কেন? আর ভাইয়া তো চলে গেছে, যাওয়ার আগে চোখের ইশারায় অনেক খুশ ছিল। চলে গেছে, আমি ওকে কতটা ভালোবাসি সেটা কেন মানতে চাই না। দেখ ভাবি, ভাইয়ার মনে হয় কালো একটা অতীত আছে, যেটার কারণেই তোর ভালোবাসা একসেপ্ট করেনি। তবে আমি স্পষ্ট ওর চোখে তোর ভালোবাসা দেখেছি। সত্যি, আমি ওকে অনেক ভালোবাসি। সেদিন রাত থেকেই তোর ভাই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এখন তোরা ভাই বোন আমার ঘুম ফেরত। ভাইয়া ফিরে আসুক, তখন বলবো তোর ঘুম যেন ওভার টাইমটা সহ ফিরিয়ে দেয়। অহনার কথা শুনে নিধি ফিক করে হেসে ওঠে। এইভাবে কেটে যায় অনেকটা সময়। রাসেল লন্ডন এসে পৌঁছে যায়। এয়ারপোর্টে এসে নেমে ওর গন্তব্য চলে যায় ওকে নিতে আসার লোকটার সাথে। এইভাবে কেটে যায় অনেকগুলো দিন। এদিকে রাফি ও রাইসা কলেজে বসে আছে। রাইসা, দেখুছো, মানুষ চলে গেলেও ঠিকই তার স্মৃতিগুলো রয়ে যায়। রাসেল নেই, অথচ তোমাকে আমার কথার জন্য কত কি করেছে সেটা ঠিকই আছে। আজ 3 মাসের বেশি সময় হয়ে গেছে ভাইয়া চলে গেছে। ভাইয়ার কথা খুব মনে পড়ে, জানি না বেঁচে আছে নাকি। রাইসা বাকিটা বলার আগেই রাফি মুখ আটকে দেয়। রাইসার কিছুই বলতে পারে না। এমনটাও বলবে না, আমার বন্ধু কিছুই হবে না, দেখবি একদিন ঠিক আমাদের মাঝে ফিরে আসবে। ইসরা তার এখন স্বাভাবিক নেই, সবসময় নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি রাখে, ঠিকমতো খাবারও খায় না। একটা নিরপরাধ ছেলের পবিত্র ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছে। ওর সাথে এমনটা হবে তো কার সাথে হবে বলো? ওর বোঝা উচিত ছিল রাসেলের মতো ছেলেকে নিজের জীবনে পেয়েও ও হারিয়ে ফেলে, মানে কত কিছু। এখন ঠিক বুঝতেছে, কিন্তু আফসোস করার কিছুই নেই। এইভাবে কথা বলতেই থাকে দুইজন। এদিকে রাসেল জানালার গ্রিল ধরে এক মনে বাইরের দিকে তাকিয়েছে। নিধির কথা বড্ড বেশি মনে পড়তেছে। এখন আর ইসরাতের কথা মনে পড়ে না, কেননা নিধির ভালোবাসার নিচে ইসরাতের মোহ চাপা পড়ে গেছে। রাসেল এইসব ভাবছে ঠিকই, তখনই পিছন থেকে আকাশ বলে ওঠে, স্যার, আপনার নাস্তা করার সময় হয়ে গেছে, চলেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। ও, আকাশ সাহেব, আচ্ছা চলেন। স্যার, আপনার মনটা কি কোনো কারণে খারাপ আজকে? না, তেমন কিছু না, ওই একটু আর কি। বাড়ির লোকের কথা ভীষণ মনে পড়ছে তো, তাই আর কি। রাসেল আকাশের সাথে নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য। কি ভাবছেন, আকাশটা আবার কে? আসলে আকাশ হলো বিমান বাহিনীর একজন ছোট কর্মকর্তা, যে রাসেলের দেখাশোনা করে। সবাই নাস্তা করে নেয়। এইভাবে কেটে যায় আরও কয়েকটা দিন।
রাসেল শুয়ে আছে, তখনই বাড়িতে ফোন দেয় অহনার ফোনে। আসসালামু আলাইকুম ভাইয়া, তুই কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভাইয়া, সবাই ভালো আছি, তবে একজন একটু অসুস্থ আছে। অসুস্থতার কথা শুনে রাসেল অনেকটা ঘাবড়ে যায়। কে আবার অসুস্থ হলো এটা ভেবে। কি রে, এই তো বললি সবাই ভালো আছে, তাহলে অসুস্থ হলো কে শুনি? ভাবির অনেক জ্বর, তোর কথা চিন্তা করে ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। কি বলিস? আমার কথা ওকে কে চিন্তা করতে বলেছে? ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে, বুঝিস না কেন? আমার মনে কোনো ভালোবাসা নেই রে। আচ্ছা, ওর খেয়াল রাখিস। বাই, পরে কথা হবে। রাসেল ফোন কেটে দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে নেয়। কেননা নিধির কথা ওকে অনেক ভাবাচ্ছে, যেটা মুখে প্রকাশ করতে পারছে না। একেবারে পাগলি একটা। ওর কেন আমার কথা ভেবে নিজেকে কষ্ট দিতে হবে? আমি তো ওরই আছি, সেটা কি বোঝে না? এই রে, আমি পাঠকের সামনে এটা কি বলে ফেললাম? রাসেল এভাবে কথা বলতে আর একাই হাসছে। এমন সময় আকাশ চলে আসে ওখানে। স্যার চলেন কোথাও ঘুরে আসি। আর তো থাকবোই মাত্র 2 মাস, তারপর তো চলেই যাব। চলেন। একটু ঘুরে আসলে মনটা হালকা হয়ে যাবে, আর এই শহরটার সাথেও একটু পরিচিত হয়ে নেওয়া যাবে। স্যার আপনি খুব মজার কথা বলেন, কিন্তু আপনার সাথে কেন জানি কথা বলে আমার খুব ভালো লাগে। কি যে বলেন না, আমি ভালো গুছিয়ে কথা বলতে পারি না, দেখে কোনো মেয়ে কথা পর্যন্ত বলতে চায় না। আর আপনি বলেছেন আমার কথা আপনার ভালো লাগে? আপনার সাথে যে মেয়ে কথা বলবে না, সে হয় বোবা, না হয় তার কপাল খারাপ। আপনার মতো এত সুন্দর মনের মানুষ পেয়েও কথা বলে না। হয়েছে, এখন চলেন, রেডি হয়ে যাওয়া যাক। আকাশ চলে যায় রেডি হতে। রাসেলও রেডি হয় নাই। হোয়াইট শার্টের সাথে কালো প্যান্ট এবং কালো কোটে, একদম পুরোই যেন ম্যারিন ব্ল্যাক। এই পোশাকে রাসেলকে কোনো মেয়ে দেখলে চোখ না বন্ধ করে এক বস্তা ক্রেশ খাবে। এই যে আপুমনিরা, আপনারা আবার ক্রেশ খেয়ে আবার দই দেন না। রাসেল ও আকাশ বের হয় ঘুরতে যাওয়ার জন্য, কিন্তু রাসেল খেয়াল করেছে বারবার আকাশ ওর দিকে তাকাচ্ছে। আচ্ছা আকাশ সাহেব, আমি লক্ষ্য করতেছি আপনি অনেকটা সময় ধরেই আমার দিকে নজর দিচ্ছেন। এটার কারণ কি আসলে? স্যার আপনাকে আজকে এই পোশাকে কত বেশি সুন্দর লাগতেছে, তা আমি তো দেখেই ক্রাশ খেয়ে গেছি। ইস, আমি যদি মেয়ে হতাম তাহলে এখনই প্রপোজ করে ফেলতাম। স্যার রাসেল তো আকাশের কথা শুনে হাসতে হাসতে শেষ। ছেলে হয় ছেলের উপরই ক্রাশ খেয়েছে। কি আর বলবো রে ভাই, আজকাল যে জামানা এসে মেয়ে হয় মেয়েকে ভালোবাসে, একে অপরকে ছাড়া বাঁচবে না, সেখানে এটা কিছুই না। হয়েছে, এখন চলেন যাওয়া যাক। রাসেল ও আকাশ চলতে থাকে গাড়ি নিয়ে। অনেকটা সময় ঘুরে বাসায় চলে আসে। আজকের দিনটা অনেক এনজয় করেছে, যেটা ভোলার মতো না। রাসেল বাসায় ফিরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বিছানায় গাটা এলিয়ে দেয়। যেটা চোখটা বন্ধ করতে যাবে ঠিক তখনই ওর ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। ধ্যাত, মাত্র একটা ঘুম দেবো ভাবতেছি, আর শালার ফোন! তোরা যে কি করবো, কল আসার আর সময় পেল না। রাসেল অনেকটাই রাগ নিয়ে মোবাইলটা হাতে নিয়ে কলটা রিসিভ করে আর বলতে শুরু করে। হ্যালো, কে বলছেন? আর কি সুখ পেলেন আমার এই সুন্দর সবেমাত্র আসা ঘুমটাকে নষ্ট করে? অনেক কিছুই পেয়েছি, যেটা বলে বোঝাতে পারবো না। রাসেল একটু অবাক হয়ে যায় নিধির কণ্ঠ শুনে, আর মনে মনে অনেকটাই খুশি হয়। রাসেলও ভাবে নিধির সাথে কথা বলবে, কিন্তু পারে না, যদি আবার মায়ায় জড়িয়ে যায়। আরে ডাক্তার ম্যাডাম যে, কেমন আছো? এতদিন পরে আমার কথা মনে পড়লো বুঝি? আল্লাহর রহমতে ভালোই আছি। কি বললে? এতদিন পরে তোমার কথা মনে পড়লো? আরে, দিনে 24 ঘন্টায় 22 ঘন্টায় তোমার কথা না ভাবলে আমার দিনটাই ভালো কাটে না। তোমার সাথে যোগাযোগ করার আমার কোনো ওয়ে নেই। অনেক কষ্টে লুকিয়ে আহানা থেকে নাম্বার নিছি, তবে তোমার খবর আমি রোজ আহানা থেকে নিতাম। রাসেল নিধির এমন মন করা কথা শুনে কি বলবে ভেবে পায় না। একটা মেয়ে এতটা ভালো কিভাবে বাসতে পারে? দেখো নিধি, আমি আগে বলেছি আর এখনো বলছি, আমার মনে প্রেম ভালোবাসা বলতে কোনো জিনিস নেই। তুমি সুন্দর ও লক্ষ্মী একটা মেয়ে, দেখবে আমার থেকেও ভালো বর পাবে। চাই না আমার ভালো বর। তুমি ন্যাংরা কানা হলেও আমি শুধু তোমাকেই চাই, এবং মৃত্যুর পরেও তোমাকেই চেয়ে যাব। আর আমি বিশ্বাস করি আমার পবিত্র ভালোবাসা আল্লাহ কখনো মিথ্যা করবে না। দেখো, বোঝার চেষ্টা করো, আমি আর এই প্রেম নামক মিথ্যা মায়ায় জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করতে চাই না। তোমার সাথে কোন মেয়ে কী করেছে সেটা আমি জানি না, আর জানতেও চাই না। আমি শুধু জানি আমি তোমাকেই ভালোবাসি, আর এই দেহে প্রাণ পাখিটা থাকা পর্যন্ত ভালোবেসে যাব। দেখো, আমি একটা এতিম ছেলে, আমার পরিবার নেই, আর একটা এতিম ছেলের সাথে তোমার পরিবার কখনোই বিয়ে দিবে না।
বা তুমিও সুখী হতে পারবে না। শোনো, অন্য 10টা পরিবারের মতো আমার পরিবারের লোকজন না। আর রইল সুখের কথা, আমি তোমার কাছে যে সুখ পাবো সেটা পৃথিবীর কোথাও পাবো না। আমি তোমার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারি। রাছেল পরে যায় মহা ঝামেলায়। দেখলেনি তো কতভাবে বুঝালো, কিন্তু বুঝতেই চাচ্ছে না। রাসেল কি করবে ভেবে পায় না। অবশেষে আর কিছু কথা বলে কল কেটে দিয়ে ফোন কেটে দেয়। এইদিকে আমি জানি না কোন শাকচুনি তোমার মনের মাঝে ভালোবাসাটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তবে যতই কষ্ট হোক না কেন, আমি আমার প্রেম নামক সুপার গ্লু দিয়ে তোমার ভাঙা মনকে জোড়া লাগাবোই লাগাবো। তুমি শুধুই আমার। আই লাভ ইউ কলিজা, আই রিয়েলি লাভ ইউ সোনা পাখি। আহানা, রাসেলকে কল দে তো, একটু কথা বলি। ওর সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আম্মু, ভাইয়া মনে হয় এখন ঘুমাচ্ছে, তাই রাতে কথা বলেনি। ভাইয়া পরিশ্রম করে, বুঝতেই তো পারো। ঠিক আছে। এইদিকে রাসেল গভীর ঘুমে আচ্ছন্ন। চারিদিকে কি হচ্ছে কিছুই জানে না রাসেল। রাতে ঘুম ভাঙতে উঠে ফ্রেশ হয়ে এসে রাতের খাবার সেরে নেয়। স্যার, কালকে তো আমার এখানে যেতে হবে। ওইখানে নাকি ট্রেনিং হবে আমাদের। ও, সমস্যা নেই, আমি তো আছি নাকি, সব কিছু ঠিক করে নেব। রিপিট। স্যার, আপনি থাকতে আমার কোনো চিন্তাই নেই। আপনি যেখানে সেখানে চিন্তা করে বা কী হবে। এখন গিয়ে তাহলে ঘুমিয়ে পড়েন। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। আর সকালে একটু তাড়াতাড়ি উঠেন, কেমন? আকাশ চলে যায় রাসেলের কথার হ্যাঁ সূচক জবাব দিয়ে। এইদিকে রাসেল বিছানায় শুয়ে ওর মায়ের নাম্বার একটা কল দেয়। কল দিতে দেরি, রিসিভ হতে দেরি না। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি কি করে ভালো থাকি তোকে ছাড়া, বল তুই কেমন আছিস? আম্মু, তোমাদের রেখেছে আমি একটু ভালো নাই। একদম চিন্তা করবি না কেমন, আর নিয়ম মতো খাবার খাবি বলে দিলাম। আম্মু, তোমরাও তোমাদের যত্ন নিও, কেমন? এইভাবে বাড়ির সবার সাথে অনেক সময় কথা বলে ফোন কেটে দিলে ঘুম পরীকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। সকালে ফজরের আজানের শব্দে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল নামাজ পড়ে সে নাস্তা করে বসে থাকে আকাশের জন্য। একটু পরে আকাশ চলে আসে। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? স্যার, আমিও অনেকটাই ভালো আছি। তা স্যার, চলেন আমরা বরং চলে যাই সেখানে। চলো, আমি তো আপনার জন্য রেডি হয়ে বসে আছি। আপনি তো আসতে লেট করে ফেলেছেন। স্যার, আসলে আজকে ঘুমটা একটু দেরিতে ভেঙেছে, তাই এই অবস্থা আর কি। ওরা দুজন কথা বলে বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। কিছু সময় পরেও চলে আসে। সব ফর্মালিটি পূরণ করে সেখান থেকে চলে আসে। বিকেলের দিকে রাসেল রুমে এসে সোজা শুয়ে পড়ে। কেননা আজকে সারাদিন অনেকটাই খাটাখাটনি করার কারণে একটু বেশি ক্লান্ত। এর মাঝেই নিধির কল আসে। রাসেল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, এই রে, নিধি ম্যাডাম তো কল দিচ্ছে। এখন আমি কি করি? শুধু ভালোবাসি ভালোবাসি করেই তো আমার কানের বারোটা বাজিয়ে দিবে। না, মনে কষ্ট হবে। তার চেয়ে বরং কলটা রিসিভ করে দেখি কি বলে। কি বলেন আপনারা? হ্যালো ডাক্তার ম্যাডাম, বলেন কি জন্য কল দিলেন? শোনো, বেশি কথা বলতে কিন্তু একেবারে ইঞ্জেকশন দিয়ে দিব। বলে দিলাম। এই আমাকে ইঞ্জেকশন দেওয়ার কথা বলে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, আমি কি তোমাদের মতো নাকি যে সামান্য তেলাপোকা দেখি ভয় পাবো? আরে, আমরা না হয় তেলাপোকা দেখিয়ে ওই একটু একটু ভয় পাই, কিন্তু তুমি তো ইঞ্জেকশন দেখেই ভয় পাও। রাসেল তো নিধির হাসির শব্দই মাতাল হয়ে যায়। চুপ করে হাসির শব্দ শুনতে থাকে। আমাকে কি তুমি মেরে ফেলতে চাও নাকি, বলো তো? নিধি রাসেলের কথা শুনে অনেকটাই চমকে ওঠে। বলে কি এই ছেলে? এই আমি তোমাকে মারার প্ল্যান করতেছি মানেটা কি? ঠিকই তো বলছে। এত মিষ্টি হাসি দিলে এমনিতে তো আমার হার্ট বন্ধ হয়ে যাবে। জানো, তোমার হাসি শুনে 1 বস্তা ক্রাশ খাইছি। কি বলো পাগল একটা, আমার বুঝি লজ্জা পাই না? কন্যা আবার দেখি সে লেভেলের লজ্জাও পায়। থাক, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা, তুমি আসবে কবে? তোমাকে না দেখে আমার এই মনটা যে ব্যাকুল হয়ে আছে। সব সময় শুধু তোমার ভাবনায় মগ্ন থাকে। তোমার মনকে ফ্রিজে তুলে রাখো, তাহলে বরফে জমে ঠান্ডা হয়ে থাকবে, আর কিছুই ভাববে না। আরে কি বলো, তোমার মনটা যে আমার কাছে সারাক্ষণ আগলে রাখি, আর যদি ফ্রিজে রাখি তাহলে তো ঠান্ডা লাগবে, তাই না? কই, আমার মনটা তো আমার কাছেই আছে, তাহলে তোমার কাছে কি করে গেল শুনি? তুমি বুঝবে না। আর কবে আসবে বলো না গো, আমি যে আর তোমাকে না দেখে থাকতে পারছি না। 2 মাস পরে আসবো আমি, এখনো ট্রেনিং শেষ হয়নি। আর শোনো,
আমি কিছুদিন কথা বলতে পারবো না দেখে ভেবো না তোমাকে ভুলে গেছি। আসলে আমার ফাইল এক্সাম তো তাই। ও আচ্ছা, ভালো করে পড়ে মন দিয়ে পরীক্ষা দিও কেমন? তুমি আমার সাথে আছো তো, তাহলে পরীক্ষা ভালো না হয়ে কি পারে বলো? হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা এখন বাই, আমি একটু ঘুমাই, ভালো লাগছে না। এইভাবে দিন পেরিয়ে যেতে থাকে, আর একটা মাস শেষ হলেই রাসেল চলে আসবে। রাসেলের কাছে যেন একটা মাস 1 বছরের মতো মনে হচ্ছে। রাসেল অহনাকে কল দেয়। কি রে পেতনি, কি খবর, কেমন আছিস? ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। তুই দূরে গিয়েও আমাকে পেতনি বলিস? তোকে যদি এখন সামনে পাইতাম তাহলে তোর খবর করে ফেলতাম। তোকে রাখাতে যে আমার অনেক বেশি ভালো লাগে, তাই খুঁটিয়ে খুঁটিয়ে তোর সাথে ঝগড়া করি। ভাইয়া আমি বুঝছি। ভাইয়া তোকে ছাড়া ভালো লাগে না, চলে আয় তাড়াতাড়ি। আসবো তো আমি সামনের মাসে বাড়িতে, তখন আমার ট্রেনিং শেষ হয়ে যাবে। এখানে যে আমার থাকতে ভালো লাগে না। আচ্ছা ভাইয়া তুই থাক, আমি গিয়ে একটু আম্মুর সাথে কাজে সাহায্য করি। বাবা, তুই আবার কাজের মানুষ কবে থেকে হলি শুনি? এই তো দেখছি ভূতের মুখে রাম নাম বলার তুই। ভাইয়া তুইও না, কি যে বলিস না, বুঝতে পারি না। আমি কি কাজ করি না বল? ওই যে আমি তোর সাথে ঝগড়া করি, ওটা কি কাজ না বল? হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না করতে হবে না। তুই বরং গিয়ে আমার সাথে কাজ কর। রাসেল বলেই ফোনটা কেটে দেয়। এদিকে অহনা গিয়ে ওর আম্মুর সাথে একটু কাজে সাহায্য করে। রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। এদিকে নিধির চোখে ঘুম নেই। চোখটা বন্ধ করলেই রাসেলের মুখটা ভেসে ওঠে। কি জ্বালা রে ভাই, এই ছেলেটিকে সব সময় আমার সাথেই থাকে, ঘুমোতেও দেয় না, আর খুব বলে ভালোবাসি না। ঠিকই আমাকে ভালোবাসে, কিন্তু বলে না। কোন ফাজিল মাইয়া যে আমার কলিজার মনটা নষ্ট করছে বুঝি না। যদি ওরে পাইতাম একেবারে মাথার সবগুলো চুল ছিঁড়ে নিতাম। না, এটা তো ঠিক না, কারণ ও এমনটা না করলে আমি তো আমার কলিজার দেখাই পেতাম না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যে বুঝতে পারে না। সকালে রাসেল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জানালার ধারে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর বাইরের প্রকৃতি উপভোগ করতেছে। কেননা এখনো সূর্য মামা তার বাড়ি থেকে বাইরেই বের হয়নি, যার কারণে একটু একটু কুয়াশার চাদরে ঢেকে আছে সব কিছু। রাসেল এক মনে তাকিয়েছে বাইরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটা স্ট্যাচুর দিকে। স্ট্যাচুটা দেখতে খুবই সুন্দর, যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে। স্ট্যাচুটা ছিল একটা কাপলদের। রাসেল হঠাৎ অতীতের কথা মনে পড়ে। চলেন আমরা একটু রাসেলের সাথে অতীতের সাগরে ডুব দিয়ে মুক্ত খুঁজতে যাই। রাসেল দেখছো ওই স্ট্যাচুটা কতটা সুন্দর? মেয়েটা ছাড়তে চাইলেও কখনো ছেলেটাকে ছাড়তে পারে না। কত নিখুঁতভাবে তৈরি করেছে কারিগর, তাই না? আসলেই খুব সুন্দর দেখতে। ইস, আমরা যদি সারা জীবন ওদের মতো থাকতে পারতাম, তাহলে কষ্ট আমাদের কখনো স্পর্শ করতে পারতো না। ধুর পাগল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। নাকি যে তুমি এটা বলছো? আমি তো সব সময় তোমারই আছি এবং থাকবো, এটা নিয়ে একদম চিন্তা করবে না। চিন্তা তো আমি একদম করি না, কিন্তু মাঝে মাঝে ভয় হয় তোমাকে হারানোর। আমি আবার হারিয়ে কোথায় যাব বলো? তোমাকে ছাড়াও যে আমি অসহায়। তোমাকে একটা মুহূর্তের জন্যেও চোখের আড়াল করলেই মনে হয় দেহে প্রাণ পাখিটাই নাই। রাসেল ইশরাতকে জড়িয়ে ধরে ওর থুতনি ধরে কপালে একটা কিস দিতে গিয়েও পারে না, কেননা আকাশের কথায় রাসেলের ধ্যান ভাঙ্গে আর বাস্তবে ফেরে। স্যার আমি সেই কখন থেকে ডেকে যাচ্ছি, কিন্তু আপনি তো শুনছেনই না। কোথায় হারিয়ে গেছিলেন শুনি? আরে এমন কিছু না, আসলে আমি একটা জিনিস নিয়ে খুব ভাবছিলাম গভীর মনোযোগ দিয়ে, তাই হয়তো আপনার কথা আমার কান পর্যন্ত পৌঁছায়নি। আচ্ছা এটাই হয়তো ঠিক। এখন এইসব ভাবনা বাদ দিয়ে চলেন ফ্রেশ হয়ে কাজে লেগে যাই। ইস, আর মাত্র একটা মাস, তাই দেশে চলে যেতে পারবো, ভাবতেই কেমন খুশি খুশি লাগে। অনেক খুশি লাগে তো। তা মিস্টার আকাশ সাহেব, বাড়িতে কি বউ রেখে আছেন নাকি? কি যে বলেন না স্যার, আমি এখনো বিয়েই করিনি, তাহলে বউ আসবে কোথা থেকে? তবে ইচ্ছা আছে বাবা মায়ের পছন্দ মতো সুন্দর একটা মেয়েকে মনের রানী বানাবো। সেটাই ভালো হবে। মা বাবার ইচ্ছা গুরুত্ব কয়জন বা দিতে পারেন বলেন? এই পৃথিবীতে তো তারাই সবচেয়ে বেশি সুখী, যাদের মা বাবা ও একটা পরিবার আছে। রাসেলের কথা শুনে আকাশ কেন জানি একটু থমকে যায়, কেননা সে কেন এমন কথা বলতেছে। স্যার তাহলে আপনার মা বাবা কি এই পৃথিবীর বুকে বেঁচে নেই? রাসেল একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, জানি না আমার মা বাবা এই পৃথিবীর বুকে আজও আছে কিনা, কেননা আমি জন্মের পর তাদের দেখিয়েছি কিনা সেটা মনে পড়ে না, কারণ আমি একটা এতিম ছেলে। তবে এই অভাবটা আমার নতুন পরিবারের সবাই একটু একটু করে পূরণ করেছে, দিয়েছে অসীম ভালোবাসা।
স্যার আপনাকে দেখে কখনোই বুঝতেই পারিনি আপনার মনের কোণে এতটা কষ্ট লুকিয়ে আছে। বুকে এত কষ্ট চাপা নিয়ে কিভাবে লোকসমাজের সামনে হাসি খুশি থাকেন? কি যে বলেন না, আসলে সব কিছুই শিখতে হয় বেঁচে থাকতে হলে। স্যার যদি কিছু মনে না করেন তো একটা কথা জিজ্ঞাসা করি। আপনি এত সময় ধরে কথা বলেই আসতেছেন, আর এখন বলছেন কথা জিজ্ঞেস করতে চান, তাহলে কি এত সময় গান শোনালেন নাকি? স্যার কি যে বলেন না, আসলে এই কথাটা একটু ব্যক্তিগত কথা, তাই আর কি। আচ্ছা বলেন শুনি, কারণ আপনি কথাটা বলতে না পারলে সারাক্ষণ বলেই যাবেন একটা কথা একটা কথা। তার চেয়ে বরং এখন শুনে নেই। আপনি কখনো কোনো মেয়েকে কি ভালোবেসেছিলেন? রাসেল আকাশের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখের কোণে নোনা পানি চিকচিক করতে শুরু করে। বুকের মাঝে কষ্টের মাথাটা নাড়া দিয়ে ওঠে। বেসেছিলাম একটা বেঈমানকে, নিজের জীবনের থেকে বেশি। মনে করেন ও আমার বেঁচে থাকার একমাত্র উৎস ছিল। তাহলে সে আপনার সাথে বেইমানি কেন করলো? আপনি তো অনেক সুন্দর, আর আমি বলি ওই মেয়ের কপাল খারাপ যে আপনার মতো মানুষকে পেয়ে অবহেলায় হারিয়েছে। আমি এতিম, পরিচয় বলার মতো কিছুই নেই, টাকা পয়সা নামটাও তো নাই। তাই সে আমাকে রেখে চলে গেছে অন্য কোনো গন্তব্যে, যেখানে তার মনের মতো সবকিছু আছে। স্যার ওই মেয়ের যদি আমি কখনো সামনে পেতাম, ঠাস ঠাস করে গালে একটা থাপ্পড় দিয়ে শুনে নিতাম টাকা পয়সাই কি বেঁচে থাকার জন্য সব? টাকা পয়সা তো সব না হলে কি আর সে আমাকে ছেড়ে যেত? একটা সময় কতই না ভালোবাসতাম, একটা মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিত না। কিন্তু এখন মানুষ দুটো একই আছে, শুধু সময়টা পাল্টে গেছে। আচ্ছা স্যার, অনেক শুনেছি, এখন এইসব বাদ দিয়ে চলেন কাজে যাওয়া যাক। আর তো কয়েকটা দিন মাত্র। চলেন, একটু দেরি হয়ে গেল মনে হয়। রাসেল চোখের কোণে জমে থাকা নোনা পানি ডান হাতে উল্টো পিঠ দিয়ে মুছে নিয়ে রেডি হতে চলে যায়। এদিকে আকাশও রেডি হয়ে নেয়। কিছু সময় পরে দুজনেই বেরিয়ে পড়ে। সারাদিন ট্রেনিং করে সন্ধ্যার আগে বাসায় চলে আসে। স্যার আজকের দিনটা খুব ভালোই কেটেছে, কখনো মনে হয়নি আমি ট্রেনিংয়ে আছি। তা মিস্টার আকাশ, কেন মনে হলো না শুনি? আর আপনার মনটা এত খুশি খুশি বা কেন মনে হচ্ছে? এতদিন আপনার মনের গহীনে লুকিয়ে থাকা কষ্টের কথাটা জানতে খুব ইচ্ছা করতেছিল, কিন্তু সেটা আজকে শুনতে পেরেছি, তাই মনটা খুব ফ্রেশ। ওরে বাবা রে, আমি তো এখন বুঝতে পারলাম। আচ্ছা যান, গিয়ে ফ্রেশ হয়ে নিন কেমন? ঠিক আছে স্যার, আমি গেলাম, আপনিও ফ্রেশ হয়ে নিন। রাসেল গিয়ে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা করে বিছানায় এসে গাটা এলিয়ে দিতে যেন ঘুম পড়ে এসে জড়িয়ে ধরে হারিয়ে যায় ঘুমের রাজ্যে। রাসেলের ঘুম ভাঙে রাতে। উঠে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ফোনটা হাতে নিয়ে রাফির কথা চিন্তা করতে থাকে। আজকে রাফির কথা ওর খুব মনে পড়তেছে। কোনো ওই নেই যে ওর সাথে যোগাযোগ করবে, তাই মনের মাঝে এক বালতি কষ্ট নিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমায়। এভাবে পার হয়ে যায় 27টা দিন। আর মাত্র কয়েকটা দিন পরেই চলে যাবে সেই চিরচেনা নিজের জন্মভূমি বাংলাদেশে। ভাবতেই কেমন জানি খুশি খুশি লাগে। এমন সময় আকাশ চলে আসে আর বলে, স্যার আমরা তো চলেই যাব, এখন পরিবারের সবার জন্য এখান থেকে কিছু জিনিস নিয়ে গেলে সবাই অনেক খুশি হবে। আমি তো এমনটা ভেবে দেখিনি। আপনি সে সত্যি কথাটাই বলে মনে করিয়ে দিয়েছেন। স্যার আমি সব সময় সঠিক কথাই মনে করাই দিই, দেখলেন তো নাকি? দেখলাম, এটা আপনার বিশেষ গুণ বলা যায়। তা কখন যেতে চাচ্ছেন শপিং করতে? আজকে তো কোনো কাজ নেই, তাই আজকে গেলেই কিন্তু ভালো হতো, পরে আবার কি হবে কে জানে। সেটাও তো কথা। আচ্ছা তাহলে আমরা বরং বিকেলের দিকে যাবানি কেমন? আচ্ছা স্যার ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটা উল্টানোর সাহস কি আর আমার আছে বলেন? আরে কি যে বলেন না। আচ্ছা এখন গিয়ে নাস্তা করেন, আমি করে নিয়েছি। আচ্ছা স্যার আমি তাহলে যাই। আকাশ কথাটা বলে স্থান ত্যাগ করে তার থাকার জায়গায় চলে যায়। এদিকে রাসেল বসে বসে ভাবে কার জন্য কী নেবে ভাবতে থাকে। কিন্তু তার মাথায় আসে না আসলে কী নিলে সবাই খুশি হবে। এইভাবে সময় ঘুরিয়ে বিকাল হয়ে আসে। আকাশ রেডি হয়ে রাসেলের কাছে আসে। স্যার আমি তো রেডি হয়ে এসে পড়লাম, কিন্তু আপনি তো এখনো রেডি হননি। আরে আর বলিও না, আমি দুপুরে ঘুমিয়ে গেছিলাম, তাই উঠতে একটু লেট হয়ে গেছে। তুমি সোফায় গিয়ে বসে একটু অপেক্ষা করো, আমি এই রেডি হয়ে এলাম। আচ্ছা স্যার, ভাবির মতো আবার মেকআপ করে সময় নষ্ট করিয়েন না। আকাশ কথাটা বলেই হাসতে হাসতে চলে যায় সোফায়। রাসেলেরও হাসি পায় আকাশের কথা শুনে। রাসেল রেডি হয়ে আকাশের কাছে আসে। এই যে মিস্টার আকাশ সাহেব, চলেন যাওয়া যাক। আপনি তো গভীর মনোযোগ দিয়ে ভাবির কথা ভাবতেছেন মনে হয়। ভাবি নাই তাহলে ভাবির কথা ভাববো আর কেমনে বলেন? আচ্ছা চলেন। রাসেল আর আকাশ কথা বলতে বলতে চলে আসে শপিং মলে। শপিং মলের ভিতরে গিয়ে এটা ওটা দেখতে থাকে। রাসেল কী নেবে ভেবে উঠতে পারে না। এদিকে আকাশের কেনাকাটা কিন্তু শেষ। স্যার আপনি কখন কিনবেন? সে কখন থেকে শুধু দেখেই যাচ্ছেন কিছুই তো কিনছেন না। কি নিলে সবাই খুশি হবে সেটাই তো আমি ভেবে পাচ্ছি না।
তাহলে কি কিনবো বলেন? আরে আপনার মনের মতো কিছু কিনে নেন, তাহলে সবাই পছন্দ করবে। রাসেল আকাশের কথা শুনে দেখে দেখে প্রথমে ওর আম্মুর জন্য একটা জায়নামাজ তসবি কেনে, পরে শাড়ি, বাবার জন্য কোট প্যান্ট ও পেতনি বোনের জন্য একটা ভালো মানের জামা, কিছু জুয়েলারি কিনে নেয়। সবার আগে উন্নত মানের মেকআপ। রাসেল শপিং করে বাড়িতে ফিরে আসতে যাবে, অমনি মনে পড়ে এই রে, সবার জন্য তো কত কি নিলাম, কিন্তু নিধি ম্যাডামের জন্য তো কিছু নিলাম না। না, ওর জন্য কিছু নিলে অনেক খুশি হবে। তারপর আবার শপিং মলে গিয়ে বেছে বেছে লালের ভিতরে নীল রঙের কাজ করা একটা শাড়ি কিনে বেরিয়ে আসে। স্যার, আপনার পছন্দ আছে বলতে হবেই। তা এত সুন্দর একটা শাড়ি কার জন্য কিনলেন শুনি? দেখি এটা বাড়িতে গিয়ে কাকে বেশি মানায়, যাকে বেশি মানাবে তাকে না হয় দিয়ে দিব। আপনার থেকে আমি সহজে কোনো কথা জানতে পারিনি, সবসময় একটা না একটা বলে পার পেয়েছেন। আমি এমনই বলতে পারেন। এখন চলেন, পেটের মধ্যে চুহা দৌড়াদৌড়ি করতেছে, তাকে শান্তি দিয়ে আসি রেস্টুরেন্টে গিয়ে। স্যার, অনেক ক্ষুধা লেগেছে। আপনি এখন সঠিক সময়ে সঠিক কথা মনে করেছেন। সবসময় কি আর আপনার সঠিক কথা শোনার জন্য থাকা যায় বলেন? এত শপিং কেউ করে নাকি? সময় বেশি লাগালেন আপনি, আর বলছেন আমি সময় বেশি নষ্ট করেছি। নেন, নিজেকে তো আর নিজে বলতে পারি না, তাই সব বাদ দিয়ে চলেন যাওয়া যাক রেস্টুরেন্টে। স্যার চলেন যাওয়া যাক। হ্যালো ভাইয়া, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। তা তোরা সবাই কেমন আছিস? আমরাও ভালো আছি, কিন্তু তোকে অনেক মিস করি রে ভাইয়া। সারাক্ষণ একা একা লাগে, মন চাই তোর কাছে ছুটতে আসি। ছুটে আর আসতে হবে না, আমি নিজে কয়েকদিন পরে তোর কাছে চলে আসতেছি, বুঝতে পারলি? তোর এত সুন্দর গুছিয়ে বাংলা কথা যদি না বুঝতে পারি, তাহলে কি আর হিন্দি বুঝতে পারবো বল? সেটাও ঠিক। তা বাবা মা কোথায় রে পেতনি? আম্মু নামাজ পড়তাছে, আর আব্বু মসজিদে গিয়েছে নামাজ পড়তে। সবাই যখন নামাজ পড়তে গেছে, তখন তুই কেন নামাজ না পড়ে ঢং ঢং করে নেচে বেড়াচ্ছিস শুনি? এমনি ভালো লাগছে না তো, তার জন্য এইভাবে আছি। শোন, নামাজের কাছে কিন্তু কোনো অজুহাত চলে না, সো বি কেয়ারফুল। ভাইয়া, আমি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক আছে? এখন নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে তওবা করে ক্ষমা চেয়ে নিস, এত বছর জানা অজানায় অনেক গুনাহ করার জন্য। আর শোন, রোজা কিন্তু থাকিস, কেমন? এইভাবে আরও অনেক কথা বলে রাসেল কলটা কেটে দেয়। এদিকে রাফি রাসেলের ছবিটা হাতে নিয়ে বারবার দেখছে আর কান্না করতেছে। রাফিও যে কিছু একটা ভালো লাগতেছে না রাসেলের চাঁদ মুখটা না দেখতে পেয়ে। রাসেল, তুই কোথায় চলে গেলি আমাকে এভাবে একা ফেলে? তোকে যে বড্ড দেখতে ইচ্ছে করছে, তোর কথা সারাক্ষণ মনে পড়ে। কোনো জায়গায় বাকি রাখিনি তোকে খোঁজার, কিন্তু দিন শেষে ফিরেছি খালি হাতে। ফিরে আয় না দোস্ত আমার কাছে। তোর কি আমার কথা মনে পড়ে না বল? যেখানে থাকিস ভালো থাকিস। এদিকে রাসেল ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে এসে নাস্তা করে নেয়। সকালের সুন্দর মিষ্টি রৌদ্রের মিষ্টি আলোটা উপভোগ করতেছে জানালার পাশে বসি। তখনই নিধির কল আসে রাসেলের ফোনে। রাসেল নিধির কল দেখে তাড়াতাড়ি রিসিভ করে, কেননা নিধি আজকে কয়েকদিন পরই ফোন করছে। আসসালামু আলাইকুম, কেমন আছো কলিজা? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে মা বাবার দোয়ায় অনেক ভালো আছে। তা ম্যাডাম, তুমি কেমন আছো? এই তো, তুমি যেমনটা রেখেছিলে সেদিন কথা বলার সময় ঠিক তেমনটাই আছি। কি ব্যাপার ম্যাডাম, খোঁজ না নেওয়া মেয়েটা যে আজ এই ছেলেটার খোঁজ নিতে আসলো, তাও আবার অনেকদিন পরে? আমি না হয় কোনো এক কারণে তোমার খোঁজ নিতে পারিনি। কই, তুমি তো একটা মুহূর্তের জন্য তুমি আমার খোঁজ নাওনি। নিতে চেয়েছিলাম, কিন্তু নিতে পারিনি তোমার জন্য। হ্যাঁ, শুধু তোমার জন্য। এই আমি আবার কি বললাম যে তুমি আমার জন্যই আমার খোঁজ নিতে পারোনি? কারণ তুমি আমাকে এতদিন 3G স্পিডে মনে করেছো, তাই তোমার মনে চাওয়া আমার কাছে পৌঁছায় নাই। কিন্তু আজকে 5G স্পিডে চেয়েছো, দেখেই আমার কাছে পৌঁছে গেছে, বুঝলে? রাসেলের কথা শুনে নিধি তো হাসতে হাসতে শেষ। কি বলে রাসেল এইসব? কিভাবে বললে? আমি তো তোমার কথা শুনে গলিয়ে ফেলেছিলাম, না জানি কি বলবে। হাই হাই, এত সুন্দর হাসিটার কারণে যে আমার বুকের বাম পাশটায় চিনচিন করে ওঠে, সেটা কি বোঝো না? আমি হলাম তোমার মনের ডক্টর, সুতরাং এইটুকু বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, বুঝলে জানেমান? বুঝলাম। তাই তো ধীরে ধীরে আমাকে তোমার প্রেমে ঘায়েল করতেছো। আমি তো চাই না এটা, কারণ কষ্ট রাখার ইঞ্চি পরিমাণ জায়গা আমার বুকে নাই। আমি আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমার মনের কোণে জমে থাকা সকল কষ্ট দূর করে দিব। তুমি শুধু একবার আমার হাতটি ধরে দেখো। তোমার হাত কি আমার কাছে আসবে নাকি যে আমি ধরে দেখবো? বলো, কি যে বলো না, বুঝি না। হায় রে কপাল আমার, আমি
সিরিয়াস কথা বলছি আর তুমি মজা নিচ্ছ? আমি তো সত্যি বললাম। তোমার হাত কি আর এখন লন্ডনে আসবে নাকি যে আমি ধরবো? আরে গাধা, আমি কি সেটা বলেছি নাকি? তুমি আমাকে তোমার ভালোবাসার একটু সুযোগ দিয়ে দেখো। আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে এই বাম পাশটায় আঁকলে রাখবো, কখনো হারাতে দিব না। নতুন নতুন প্রেমে পড়লে সবাই এরকম মিষ্টি কথা অনেক বলে, কিন্তু যখন বয়ফ্রেন্ড পুরাতন হয়ে যায় তখন প্রেমিকের কাছে সেই বয়ফ্রেন্ড হয়ে যায় নিম পাতার থেকেও বেশি তেতো। দেখো, আমি জীবনেও কাউকে ভালোবাসিনি, হয়তো আল্লাহ তোমাকে আমার ভাগ্যে লিখে রেখেছে বলেই তোমাকে দেখে এই দিলে ঘন্টি বেজেছে। এখন হয়তো তোমার দিলটা স্টিলের আবরণে মোড়ানো, তাই ঘন্টি বেজেছে, কিন্তু যখন স্টিলের আবরণের খোলস মুক্ত হয়ে কাঠ বেরিয়ে আসবে তখন আর ঘন্টি বাজবে না। তখন বলবে, मैं तो मैं हूँ, तुम अपना है कौन? না, হবে না, কারণ তোমার ভালোবাসা দিয়ে আমার মনে সেই স্টিলের আবরণকে ভালোভাবে ওয়েন্ডিং করেছি, যেটা কখনো ছেড়ে যাবে না। দেখো নিধি, আমি আগে বলেছি, এখনো বলছি, তুমি আমার থেকে ভালো কাউকে পাবে। কেন শুধু শুধু আমার সাথে নিজেকে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করতে চাইছো বলো? আমি তোমার প্রেমে নিজেকে বিলিয়ে দিতে চাই, তাতে আমার মরণ হলেও পিছু পা হব না। তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে? বলো না। তুমি আমার কে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না শুনি? মুখে তো ঠিকই বললে আমাকে ছাড়া থাকতে পারবে, কিন্তু বুকের বাম পাশটায় হাত দিয়ে দেখো কেমন ধুক ধুক করছে। মনে মনে এই বুঝি অক্সিজেনের মান কমে যাচ্ছে, কেননা আমি তোমার অক্সিজেনের উৎস। রাসেল কি বলবে ভেবে পায় না, কেননা যেটাই বলে এই মেয়ে সেটাই কোনো না কোনো যুক্তি দিয়ে সেটা হারিয়ে দেয়। তোমাকে ছাড়া বাঁচতে পারবো কিনা সেটা জানি না, তবে আমি আর কষ্ট নিতে পারবো না। সবার কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে, কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া কষ্ট সহ্য করার ক্ষমতা আমায় দেয়নি। তোমার এই কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে না, কারণ আমি তোমাকে কখনো কষ্টই দিব না, সব সময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো। প্লিজ একটাবার সুযোগ দিয়ে দেখো, কখনো ছেড়ে যাব না। পারবো না, আমি তোমাকে আমার এই জীবনে ঠাঁই দিয়ে কষ্টের সাগরে ডুবিয়ে মারতে। সবাই তো বলে নিজের কষ্ট ভাগ করে নিলে নাকি কষ্ট অনেকটাই হালকা মনে হয়। তুমি না হয় তোমার কিছু কষ্ট আমাকে দিয়ে আমার সম্পূর্ণ হাসি খুশি তুমি নিয়ে নাও। দেখো নিধি, তুমি এখন বুঝতে পারছো না ভালোবাসার মোহে পড়ে, কিন্তু যখন মোহ কেটে যাবে তখন আর আমাকে তোমার ভালো লাগবে না। এই দেহে প্রাণ থাকতে তোমাকে কখনো ভুলবো না। আর তোমার বুকে জায়গা দিতে না পারো আমাকে তোমার বাড়ির কাজের মেয়ে করে রেখে দাও, তবুও তোমার সেবা করার একটা সুযোগ অন্তত পাবো। নীতির এমন আবেগ জনানো কথা শুনে রাসেল কি জবাব দেবে খুঁজেই পায় না। একটা মেয়ে কতটা ভালোবাসলে নিজের বাড়ির কাজের লোক হতে চায় বলেন? কি বলেন আপনারা? নিধিকে রাসেল মেনে নেবে নাকি এড়িয়ে যাবে? নিধি, তুমি আমাকে হাসালে, কারণ আমার তো কোনো নিজের বাড়ি নেই, তাহলে কাজের মেয়ে হবে কিভাবে? হারে, তোমার বুকের বাম পাশটা আমার জন্য একটা বাড়ি, বুঝলে? আর আমি ওই বাড়িটায় কাজের মেয়ে হতে চাই। তুমিও না, কি এমন সব কথা বলো? আমি না এসে বাড়ি না? আপনারাই বলেন, এমন মেয়েকে কি জীবনসঙ্গী হিসেবে পেয়েও হারিয়ে ফেলা যায়, যেখানে সে নিজেই তার বাড়ির দায়িত্ব নিতে চায়? তুমি তো শেখাচ্ছ এমন কথা বলতে আমাকে, আমি কি থোড়ি এসব বলতে পারতাম? বাবা, সবকিছু নিজেই বলে এখন আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে, তাই না? তুমি তো আমার সব, তোমার সাথেই তো এমন দুষ্টুমি করব, তাই না? আচ্ছা তুমি থাকো কেমন, আপু ডাকছে, দেখি কি বলে। আচ্ছা তাহলে যাও, ভালো থাকো, আল্লাহ হাফেজ। ওকে, তুমিও ভালো থাকো, আল্লাহ হাফেজ। রাসেল নিধির কিসটা ধরে নিয়ে বুকের বাম পাশে যত্ন করে রেখে দেয়। এদিকে নিধিকে যে কিছু বলবে সেটারও কোনো উপায় নেই, কেননা পাগলি তো লজ্জা পেয়ে দৌড়ে পালাইছে। পাগলি একটা, এখনো বাচ্চামো স্বভাব যায়নি। আমি কি আসলে ভাগ্যবান যে নিধির মতো এত সুন্দর একটা মনের মানুষকে পেয়েছি, যার মনে নেই কোনো অহংকার, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। কিন্তু ভয় হয় যদি আমাকে আবার ইসরাতের মতো ছেড়ে চলে যায়। এসব ভাবছে রাসেল, ঠিক তখনই আকাশ হাতে দুটো কফি নিয়ে চলে আসে। এই ছেলেটাও না কেমন ঠিক বুঝে যায় কখন রাসেলের কি খেতে মন চায়। শুভ সকাল স্যার, এই নিন আপনার জন্য স্পেশাল কফি নিয়ে আসলাম। শুভ সকাল। ধন্যবাদ আপনাকে মিস্টার আকাশ সাহেব। তা আপনি কিভাবে বুঝতে পারলেন যে এখন আমার কফি খেতে মন চাচ্ছে? আমি এসে দেখি আপনি ফোনে কথা বলছেন আর উদাস হয়ে বাইরের দিকে তাকিয়ে কি একটা ভাবছেন, তাই এই কফিটা আপনার প্রয়োজন বুঝতে পারলাম আর টপ করে নিয়ে চলে আসলাম। এখন খেয়ে নিন। আচ্ছা বসেন, দাঁড়িয়ে আছেন কেন? আমি আপনার স্যার বলে কি এখানেও আমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? সরি স্যার, আচ্ছা ঠিক আছে আমি বসতেছি। এইভাবে নানান কথাবার্তার মাঝ দিয়ে চলে যায় দিনগুলো।
আগামীকালকেই ফিরে যাবে নিজ দেশে অন্যের দেশ ফেলে রেখে। রাসেল সব কাগজপত্র আগেই ঠিক করে নিছে, এখন শুধু জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়া বাদ আছে। রাসেল সব জিনিসপত্রগুলো গুছিয়ে রাতের খাবার খেয়ে রুমে চলে আসে। সকাল 6টায় ফ্লাইট। ওর বাবার কাছে ফোন করে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? আমাকে তো ভুলেই গেছো। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস? তা বাবা, আমি তোকে ভুলে গেছি নাকি তুই আমাকে ভুলে গেছিস, কোনটা? আমি কি তোমাকে ভুলতে পারি বলো? শুধু একটু মনে কম রেখেছি, এটাই। হি। পাগল ছেলে, তা কালকে তো ফিরিয়ে আসতেছিস তাই না? তুমি তো সব জানোই, আবার জিগাও কেন? দেখলাম যে এটাও তোর মনে আছে কিনা মনে নেই। এভাবে বাবার সাথে অনেক সময় কথা বলে রাসেল ফোন কেটে দেখে নিধি অনেকগুলো কল দিছে, যেটা রাসেল টেরও পায়নি। এই রে, মহারানী এতগুলো কল দিছে আর আমি তো টেরই পাইনি। না জানি কোন লেভেলের রেগে আছে, কে জানে। না বাবা না, মহারানীর রাগ ওঠার আগে কল ব্যাক দেই। রাসেল কল লিস্ট থেকে কিউট পাগলি নামটা বের করে কল দেয়। হাই হাই, কেমন মাইরি কিউট পাগলি। নিধি কল রিসিভ করে কথা বলে না, শুধু কানে ধরে আছে, রাগে ফুসফুস করতেছে। মনে হচ্ছে এই বুঝে জাতি সাপের মতো ছবল দেবে। এই পাগলি, কথা বলো না কেন? তোমার নিঃশ্বাস শুনতে শুনতে তো আমার নিঃশ্বাসের ঘাটতি পড়ে যাচ্ছে। বলবো কেন কথা? কতবার কল দিয়েছি, তুমি কি ধরেছো? আবার কথা বলো তাই না? আরে আমি বাবার সাথে কথা বলছিলাম, বুঝতেই পারো কালকে চলে আসতেছি তোমাদের কাছে এই বিলাতি মেম সাহেবদের একা করে। শ্বশুর আব্বার সাথে কথা বললে দেখে যাও, ক্ষমা করে দিলাম। আর বিলাতি মেয়েদের দিকে তাকানো তোমার চোখ তুলে নিব বলে দিলাম। তুমি শুধু আমার, তাই শুধু আমাকেই দেখবে। রাসেল তো নিধির এমন রাগী কথা শুনে অবাক। কে যে এত নরম স্বভাবের মেয়ে এতটা রাগ কিভাবে করতে পারে? আসলে একটা মেয়ে যতই নরম হোক না কেন, তার স্বামী বা বয়ফ্রেন্ডের পাশে কোনো মেয়েকে দেখলেই বা নাম শুনলে রাগিনী রূপ ধারণ করতে 1 মিনিটও লাগে না। এটাই প্রকৃতির ভালোবাসা, কারণ কোনো মেয়ে তার স্বামী বা বয়ফ্রেন্ডের ভাগ অন্য কাউকে দিতে চায় না। এই তোমার এত রাগ কবে থেকে হলো? আমি তো তোমার এমন রূপে নতুন করে ক্র্যাশ খেলাম। এমনিতে আগে থেকে ক্র্যাশ খেয়ে আমার যে অবস্থা, তার উপর আবার নতুন করে। তুমি আমার রাগ দেখে ভয় পাইছো? যাক, ইঞ্জেকশন আর হুদাই খরচ করতে হবে না। আচ্ছা, কি করো এখন? এই তো গরম কফি ঠান্ডা করে একটু একটু করে খাচ্ছি। আমার জানোটা আসলেই পাগলি, কফি কেউ ঠান্ডা করে খায় নাকি? আমি তো পাগলি, তুমি সব সময় আমার মনের মাঝেই থাকো, আর আমি গরম কফি খাই, আর সেটার কারণে তোমার কষ্ট হোক গরম লেগে, তাই না? ওরে বাবারে, এত দূর দিয়ে চিন্তা ভাবনা! আমি তো এটা ভেবে দেখিনি যে 1 আর 1 শুধু 2 হয় না, বরং 11ও হয়। তোমার জন্য আমি কত ভাবি, শুধু তুমিই ভাবো না। দুজনেই ভাবতে থাকলে কি হবে? একজন ভাবলেই হবে, বুঝছো? আচ্ছা জানো, কালকে কখন আসবে? তোমাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে, কিছুতেই মানছে না, শুধু বলছে তোমাকে কখন দেখবে কখন দেখবে। আমার কালকে সকাল 6টায় ফ্লাইট, তাই এখন সবকিছু গুছিয়ে রাখলাম। আচ্ছা, আমি এখান থেকে তোমার জন্য কি নিয়ে আসলে তুমি খুশি হবে বলো তো? তুমি আমার কাছে সবচেয়ে দামি জিনিস, তাই আমি চাই আল্লাহর রহমতে তুমি আমার কাছেই ফিরে আসো, এতেই আমি অনেক খুশি। রাসেল নিধির কথা শুনে অনেকটাই খুশি হয়। রাসেল ভেবেছে অনেক কিছু হয়তো চাইবে, কিন্তু নিধি কিছুই চাইল না, শুধু ওর সহি সালামতে ফিরে আসাটাই কামনা করলো, যেটার কারণে নিধির জন্য রাসেলের মনে আরো 1000 গুণ ভালোবাসা বেড়ে গেল। সত্যি, আমি তোমাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। আরো কত রূপ তোমার মাঝে আছে শুনি। তোমার মনের মতো সব আছে, বুঝতে পারলি কলিজা? না বুঝতে পারলে কি আর ছাড় আছে নাকি? তুমি তো বুঝেই ছাড়বে, সে যেভাবে হোক না কেন। আচ্ছা কলিজা, এখন তাহলে ফোন রাখি, তুমি ঘুমিয়ে যাও, সকাল সকাল উঠতে হবে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঠিক আছে। শুভরাত্রি কলিজা। লাভ ইউ সোনা পাখি। আল্লাহ হাফেজ। লাভ ইউ টু কলিজা। আল্লাহ হাফেজ, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম উইথ মি। রাসেল কলটা কেটে দিয়ে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। এদিকে নিধি বইটা হাতে নিয়ে পড়তে থাকে আর মুসকি মুসকি হাসতে থাকে, কেননা কালকে প্রিয় মুখটা আবার দেখতে পারবে। ভাবতেই নিধি যেন আনন্দে আত্মহারা। এদিকে রাসেলেরও আজকে 2 নয়নে ঘুম যেন কিছুতেই ধরা দিতে চাচ্ছে না। বিছানার এপাশ থেকে ওপাশ করেই যাচ্ছে, কিন্তু ঘুম পড়িয়ে আসতেছে না। অবশেষে এমন করতে করতে কখন যে ঘুমিয়ে যায় সেটা রাসেল নিজেও জানে না। তাহলে আপনারা কিভাবে জানবেন? সকালে সময়ের আগে রাসেল উঠে পড়ে। মনের মাঝে এক আলাদা ভালো লাগা কাজ করতেছে। এতদিন পরে বাড়ি যাবে বলে কথা। রাসেল সব কিছু রেডি করে নিয়ে বসে আছে। এমন সময় আকাশ আসে।
আসসালামু আলাইকুম, গুড মর্নিং, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং মিস্টার আকাশ সাহেব। আমি ভালো আছি, তা আপনি কেমন আছেন? স্যার আমি ভালো আছি, তবে মনটা একটু খারাপ। রাসেল অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে মন খারাপের কারণটা আসলে কি। ওই রাতে তো ভালো মানুষের মতোই দেখলাম, তাহলে এখন আবার মন খারাপ কেন শুনি? আপনাকে ছেড়ে চলে যেতে হবে, তাই আপনি থাকেন চট্টগ্রাম আর আমি থাকি ঢাকা। এখানে তো আপনার আন্ডারে আমাকে রাখা হয়েছিল। আরে এত মন খারাপের কি আছে? দেখা তো হবেই, আর আপনার ডিউটি আমার সাথে পড়বে। নো সমস্যা ইয়াংম্যান। আপনি চাইলে যে কোনো কিছুই সম্ভব, অসম্ভবের কিছুই নাই। তা চলেন খেয়ে নেই, আর একটু পরে বের হতে হবে। চলেন আগে খেয়ে নেই, তারপরে আবার দৌড়াদৌড়ি করার তালে পড়তে হবে না, সেটা আবার একটু ভালো লাগবে না। স্যার, খাবার পরে যদি একটু রেস্ট করতেই না পারি তাহলে যেন কেমন কেমন লাগে। আর কোনো কথা না বলে ওরা চলে যায় নাস্তা করার জন্য। দুজনে নাস্তা করে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। সবাই রাসেলকে এগিয়ে দিয়ে এসেছে, কেননা রাসেল এই 6টা মাসে অনেকেরই মন জয় করেছে। এর মাঝে আবার অনেকগুলো বিলাতি মেয়ের চোখেও পানি জমতে শুরু করেছে। রাসেল সবাইকে সান্ত্বনা দিয়ে এয়ারপোর্টের সকল কাজ শেষ করে বিমানে উঠে বসে পড়ে। একটু পরেই বিমান টেক আপ করবে বাংলাদেশের উদ্দেশ্যে। স্যার, এই মুহূর্তটা আমার খুব ভালো লাগে, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আরে কোন সময়টা আপনার এতটা ভালো লাগে সেটাই তো বুঝতে পারলাম না আমি বলছি এই যে বিমান টেক অফ করে মাটি থেকে ঠাস করে আকাশে উঠে পড়ে আমরা শূন্যের উপরে ভাসতে থাকি, সেটার কথাই বলেছি। ও, আমি এতক্ষণে বুঝতে পারলাম আপনার আসলে কোন ভালো লাগার কথা আসলে বলছেন। তবে এই সময়টা তো অনেকেই ভয় পায়। আমার ভয়ের পরিবর্তে মজাটাই বেশি লাগে, যেটা আপনি বলতে পারেন। ওরা দুজন কথা বলছে, এর মাঝে পাইলট এসে রাসেলের সাথে কৌশল বিনিময় করে সাথে নিয়ে ককপিটে চলে যায়। রাসেল অনেক কথা বলে, বিমান টেক আপ করলে সেখান থেকে আবার আকাশ সাহেবের কাছে চলে আসে। লম্বা একটা সফর, তাই রাসেল ঘুমিয়ে পড়ে। এদিকে নিধি পচে বসে আছে, কখন রাসেল আসবে। আহানা, রাসেলকে আনতে যেতে হবে তো নাকি? যেতেই হবে। কতদিন হলো ভাইয়াকে দেখি না, আর বাবা তো এয়ারপোর্টে আছেই। তুই বরং নিধিকে সাথে নিয়ে চলে যা। আমি জানি নিধি আমার ছেলেকে অনেক ভালোবাসে। মায়ের মুখে এই কথা শুনে অহনা তো রীতিমতো সেই লেভেলের অবাক। আম্মু, তুমি এই কথাটা কিভাবে বুঝতে পারলে শুনি? সন্তানের মন পড়ার ক্ষমতা মায়েদের থাকে বুঝলি, আর ওদের দুইজনকে কিন্তু সেই মানাবে। ভাবি আমার সেই কিউট, তাই না আম্মু? আচ্ছা তুমি থাকো, আমি তাহলে পেতনি ভাবিকে রেডি হতে বলি। তাড়াতাড়ি যা, আমার ছেলে আবার এই চলে আসলো বলে। অহনার কোনো কথা না বলে সেখান থেকে রেডি হয়ে গাড়ি নিয়ে নিধির বাড়ির সামনে রেখে চলে আসে নিধির কাছে। ভাবি, ভাবি, ওই নিধি পেতনি, কোথায় তুই? নিধি সদ্য গোসল করে অষ্টম থেকে বেরিয়েছে, চুল থেকে পানি টপ টপ করে কোমর বেরিয়ে মাটিতে পড়ছে। অমনি অহনার কথার জবাবে বলে ওঠে, ওই শাকচুনি, এভাবে চিল্লাস কেন? কোন পাকাদানে মই দিছি যে এত চিল্লাস? ভাবি, তুই জানিস আজকে ভাইয়া আসবে, তোকে আমার সাথে যেতে বলেছে তোমার গুণধর শাশুড়ি মা। নিধি তো অহনার কথা শুনে সেই লেভেলের খুশি, কি করবে ভেবেই পাচ্ছে না যেন। দেখতে হবে না শাশুড়ি মাটা কার? ছেলের হবু বউয়ের জন্য আগেই কত দরদ দেখেছিস। হয়েছে, আর সাফাই গাইতে হবে না, তুই বরং তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুই 2 মিনিট বস, আমি 30 মিনিটে রেডি হয়ে আসতেছি। নিধি একটা মুচকি হাসি দিয়ে রেডি হতে চলে যায়। এদিকে অহনা নিধির আম্মুর সাথে এটা ওটা নিয়ে কথা বলতে থাকে। এদিকে নিধি কি পারবে সেটাই ভেবে পাচ্ছে না। অবশেষে রাসেল যেটা একদিন পছন্দ করে দিছিল সেটাই পরে নেয়। অনেকটা সময় পরে রেডি হয়ে বেরিয়ে পড়ে। অহনা নিধির মা তো সিঁড়ির দিকে একধানে তাকিয়ে আছে। মনে হচ্ছে আসমান থেকে কোনো পরী জমিনে নেমে এসেছে। অসম্ভব সুন্দর লাগছে। হালকা বাতাসে সিল্কি চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, যেটা নিধি বারবার কানের পিছনে গুজে দিচ্ছে। বাপ্পা, ভাবি তোকে তো একদম পরীর মতো লাগছে। সত্যি আজকে আমার ভাইটা তোকে দেখলে পাগল হয়ে যাবে। যা দুষ্টু, এভাবে বলিস না, আমার বুঝি লজ্জা করে না? থাক, আর লজ্জা পেতে হবে না, এবার তাড়াতাড়ি চল, না হলে ভাইয়া এসেই রেগে ফায়ার হয়ে যাবে কিন্তু। তাড়াতাড়ি চল, তোর ভাইকে দেখার জন্য আমার তো তর্স হয়েছে না। ভাবি একটু শান্ত হও, দেখতে পারবে
কেউ তোমার মনের মানুষকে ছিনিয়ে নেবে না। নিতে আসলেই আমি দিব নাকি? তাকে একেবারে খুন করে ফেলবো। ওরে বাবারে, কত প্রেম আমার ভাইটার প্রতি। আচ্ছা চল। এইভাবে কথা বলতে বলতে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রাসেলের ঘুম ভেঙে যায়। বিমান বালাদার থেকে জানতে পারে আর বেশি সময় লাগবে না বাংলাদেশে পৌঁছতে, কেননা বর্তমানে বিমান ভারতের আকাশের উপরে আছে। ইস, কত সময় ঘুমিয়ে কাটালাম সেটা বুঝতেই পারলাম না। লন্ডন থেকে কখন ইন্ডিয়া চলে আসছে ভাবতেই অবাক লাগে। এক ঘুমে লন্ডন টু ইন্ডিয়া। রাসেল ঠোঁটের কোণে হাসি রেখে উপরের কথাগুলো ভাবছে, ঠিক তখনই আকাশ বলে ওঠে, স্যার এত ঘুমাইলেন? বিমানবালারা খাবারের জন্য আপনাকে ডাকতে চেয়েছিল, কিন্তু আপনার ঘুম নষ্ট হবে ভেবে আমি আর ডাকতে দেইনি, বরং সেই খাবার আমি খাইছি। ওরে বাবারে, তাই নাকি? তো খাইছেনি যখন তখন, আর কি করার আছে? খাবার জিনিস তো খাইছেন, ফেলে তো আর দেননি। ইস স্যার, আপনি কত ভালো। আমি আরও ভাবলাম আপনি কত কিছু বলবেন এই খাবার খাওয়ার জন্য। আরে দূর, এটা কোনো কথা হলো? আমি খাবারের চাহিদা বুঝে, আমার এমনও দিন গেছে এক মুঠো খাবার না থাকার কারণে না খেতে গেছে। স্যার, আপনার কষ্টের কথাগুলো শুনলে আমার কলিজা কেঁপে ওঠে। একটা মানুষ এত কষ্ট সহ্য করে কিভাবে হাসি খুশি থাকতে পারে? আকাশ সাহেব সেই তো প্রকৃত বীর, যে জীবনযুদ্ধে হার না মানা সৈনিক। স্যার, আপনি একদম সঠিক কথা বলেছেন। তবে আমি যদি কোনোদিন আপনার সাথে প্রতারণা করেছে সেই মেয়েটিকে পাই, তো গালের মাঝে সজোরে একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞাসা করব, কেন করেছিল এমন? আরে ভাই, সেটা আর জিজ্ঞেস করার কি আছে? সেটা না জানা কথা। আমি একটা এতিম ও গরিব ঘরের খ্যাত ছেলে। এইভাবে আরও অনেক কথা বলতে বলতে বিমান পৌঁছে যায় বাংলাদেশের উপরে। একটু পরে বিমান ল্যান্ড করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাসেল বিমান থেকে নেমেই দেখতে পায় সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। রাসেলের মনে খুশির বন্যা বয়ে যায়। যে মানুষটাকে দেখলেই সবাই মুখ ঘুরিয়ে নিত, না হয় সমালোচনা কবলে ফেলতো, আর আজ সেই মানুষটাই ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। রাসেল সবার প্রথমে ওর বাবার হাত থেকে ফুল নিয়ে ওর বাবাকে বুকে জুড়ে কান্না করে দেয়। কাঁদিস না বাবা, আজকে যে তোর খুশির দিন। বাবা, এটা তো খুশির কান্না। আমি কখনো ভাবিনি যে এমন একটা দিন আমার জীবনেও আসবে। ধন্যবাদ বাবা, তুমি না থাকলে এটা সম্ভব হতো না। বাবা, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করিস না, কারণ আমি শুধু পথ দেখিয়েছি আর তুই সব কিছু হাসিল করেছিস তোর ইচ্ছাশক্তি ও মেধার জোরে। এভাবে সবার সাথে কথা বলে এয়ারপোর্টের ভিতর থেকে বাইরে এসে সামনের দিকে তাকিয়ে থ হয়ে যায়, কেননা নীতি যে ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোণে পানি চিকচিক করতেছে। এটা কোনো দুঃখের কান্না নয়, বরং এটা আপন মানুষকে কাছে পাওয়ার সুখের কান্না। রাসেল নীতির দিকে তাকিয়েছে, এমন সময় অহনা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। ভাইয়া কেমন আছিস? কত কিউট হয়ে গেছিস ভাইয়া। আমি ভালো আছি, তা তুই কেমন আছিস? আর পেতনি, একদম নজর দিবা না। তোর ফ্রেন্ডের তো নজরই সরছে না দেখছে। সরবে কিভাবে এত কিউট একটা মানুষ সামনে দাঁড়িয়ে থাকলে? রাসেল অহনার কানের একটা কাছে আলতো করে চিমটে কেটে বলে, এই পেতনি, বাবা আছে সেটা আর কি তুই দেখিসনি? আহ ভাইয়া, আব্বু আম্মু সেটা জানে বুঝলে, তাই এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। তাই তো ভাবিকে আম্মুই আমার সাথে পাঠিয়ে দিল। ওরে বাবা রে বাবা, এত কিছু আর আমি একটুও জানি না, ভাবতেই তো গা ছিনছিন করছে। নিধি একটু দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল। এদিকে রফিকুল সাহেব একটু সেখান থেকে সরে যায়, আর নিধি দৌড়ে এসে রাসেলকে জড়িয়ে ধরে। রাসেল তো 33,000 ভোল্টের শখ খেলে মনে হয় সবাই তো তাকিয়ে তাকিয়ে মনে হয় বিনে পয়সায় সিনেমা দেখছে। এই কুত্তি, একটু তো লজ্জা কর। দেখছিস সবাই কিভাবে তাকিয়ে আছে। অহনা নিধির কানে কানে উপরের কথাগুলো বলে। নিধি তো অহনার কথায় ভীষণ লজ্জা পেয়ে রাসেলের বুকে মুখ গুজে দেয়। এই যে ম্যাডাম, এখনো কিন্তু প্রপোজ করা হয়নি, আর তুমি আমার বুকে স্থান নিয়েছো। এই বুকটা যে শুধুই আমার, তা প্রপোজ করো, আমি কি মানা করবো নাকি? নিধি বলতে দেরি, কিন্তু আকাশ কোথা থেকে যেন একগুছো গোলাপ এনে রাসেলের হাতে দিতে দেরি করল না। স্যার, ভাবিকে এবার প্রপোজটা করেই ফেলেন। সবাই তাকিয়ে আছে। ওদের দিকে মনে হচ্ছে এখানে কোনো বাংলা সিনেমার শুটিং হচ্ছে। রাসেল আকাশের হাত থেকে ফুলগুলো নিয়ে হাঁটু গেড়ে নিধির সামনে বসে। কখনো ভাবিনি আমার মনে পড়ে থাকা পাথরের স্তর তোমার ভালো দিয়ে কাটিয়ে ভালোবাসার সৃষ্টি করবে। কখনো ভাবিনি আমার মতো মানুষের জীবনেও তোমার মতো একজন সুন্দর মনের কেউ আসবে। আমি ধন্য তোমাকে আমার জীবনে পেয়ে। তবে একটু বাধা আছে, সেটা হলো তুমি যদি থাকো রাজি, ডাকবো আমি তোমার আমার বিয়ের কাজে। আই লাভ ইউ নিধি, উইল ইউ ম্যারি মি? এমন প্রপোজ স্টাইল দেখে সবার মন তাই যেন কিছু সময়ের জন্য থমকে যায়। নিধি তো রাসেলের দিকে তাকিয়ে আছে। কখনো ভাবিনি এভাবে এয়ারপোর্টে সে সারপ্রাইজ হবে। নিধি রাসেলের হাত থেকে ফুলগুলো নিয়ে,
আমি কখনো ভাবিনি এভাবে তুমি আমার জীবনে আসবে, এভাবে আমাকে সারপ্রাইজ করে ভালোবাসার কথা জানাবে। আমিও যে তোমায় বড্ড বেশি ভালোবাসি। আই লাভ ইউ কলিজা। ইফ ইউ ওয়ান্ট আই উইল ম্যারি ইউ। রাসেল ও নিধিকে জড়িয়ে ধরে দুজনে মনে যেন আনন্দের বাতাস বয়ে যাচ্ছে, সাথে আছে উপস্থিত সবার উৎসাহিত করতালি। বাহ ভাইয়া বাহ, তুই তো একদম বাজিমাত করে দিয়েছিস। আমি কখনো এইভাবে ভালোবাসার কথা বলতে দেখিনি। যাক, তোদের জন্য আমার অদেখা কিছু দেখা হয়ে গেল। তুই তো বাড়ি থেকে প্ল্যান করে এসেছিস যেন এয়ারপোর্ট থেকে নিধি আসলে এমনটা ঘটে। এই চুপ তাহলে, চল ভালোবাসা ফেরত দে। সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস। আরে লক্ষ্মী বোন আমার, রাগ করিস না, আমি তো তোর সাথে মজা করলাম। থাক, তোর আবার এত রাগ দেখাতে হবে না। এখন চল বাড়ি যাওয়া যাক। কুত্তি, তুই ভাইয়াকে পেয়ে আমাকে ভুলে যেতে চাচ্ছিস তাই না? আরে কি, কখনো ভুলতে পারি বল? তুই হলি আমার একমাত্র বেস্ট, তার উপরে আমার জানের টুকরা কলিজার আদরের বোন। এইভাবে আরও কিছু সময় কথা বলে রাসেল সবাইকে আকাশের সাথে পরিচয় করিয়ে দেয়। স্যার আমি তাহলে আসি, আমাকে আবার ওই ফ্লাইটে চট্টগ্রামে যেতে হবে। এতদিন পরে নিজে দেশে আসলে তা বাড়ি যাবে না, এটা কি হয় নাকি বলেন? আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন। আর স্যার, ফের দেখা হবে কিছুদিন পরে। ভাবিকে নিয়ে সুখে থাকেন, বাই। আকাশ উপরের কথাগুলো বলেই ভিতরে চলে যায়। এদিকে রাসেল সবাইকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে বসে রাসেল একদিনে জানালার দিয়ে এই কি একটা দেখতে ব্যস্ত। এভাবে বাইরে তাকিয়ে কি দেখো শুনি? এই তো তেমন কিছু না, বাইরে সব কিছু দেখছিলাম। হই, আমার না খুব ইচ্ছে করছে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে, একসাথে হাতে হাত রেখে পথ চলতে। বাড়িতে এখনো গেলাম না, তাহলে তোমাকে নিয়ে ঘুরতে যাবো কিভাবে শুনি? এখন কি যেতে বলছি নাকি? পরে যাব, সেটাই তোমাকে মনে করিয়ে রাখলাম। হয়েছে, এবার থাকো। এই দেখো পেতনি কিভাবে ফুলতেছে। কি রে, তোর আবার কি হলো? এভাবে রাগে ফুসফুস করছিস কেন? তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমাকে রেখে তোরা ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস? কি রে কুত্তি, আমাদের প্ল্যানে তোর নামটাও আছে বুঝলি। তোকে ছাড়া কি আর আমরা কোথাও যেতে পারি বল? হাজার হলেও 10টা না 5টা না, তুই আমার একটা মাত্র ননদ। এই তো আমার মিষ্টি ভাবি, এই জন্যই তো তোকে আমার এতটা ভালো লাগে। আমাকে ছাড়া তুই কোথাও যেতে চাস না। এবার থাম, আমরা বাড়ি এসে গেছি। তোরা এত কথা কিভাবে বলতে পারিস আমি বুঝি না। ভাইয়া, কথা বলাটাও একটা আর্ট। সেটা জানি। এইভাবে কথা বলতে বলতে বাড়ির গেট দিয়ে ঢুকে গাড়ি থেকে নেমে পড়ে। রাসেলের মা দরজার কাছে দাঁড়িয়েছিল আগে থেকেই। ছেলেকে দেখা মাত্র দৌড়ে এসে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি অনেক ভালো আছি। তা আম্মু তুমি কেমন আছো? আর এমন শুকিয়ে গেছো কেন? নিশ্চয়ই ঠিকমতো এই পেতনি তোমার যত্ন নেয়নি। ভাইয়া খবরদার, আমাকে পেতনি বলে খেপাস না। যদি খেপে যায় তাহলে কিন্তু তোর নিস্তার নেই আমার হাত থেকে। যা কুত্তি ভাগ। আম্মু তুমি এই পেতনিকে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন বলো তো? আম্মু দেখছো, ভাইয়া আমার সুখকে দেখতে পাচ্ছে না, তাই তো আমাকে তাড়িয়ে দেবার কথা বলছে। এদিকে এমন ভাই বোনের মিষ্টি ঝগড়া দাঁড়িয়ে থেকে সে মনোযোগ দিয়ে শুনতেছে নিধি, আর মিটি হাসতেছে। এই তোরা দুইটা কি সবসময় সাপ বেজির মতো লড়াই না করে একটুও থাকতে পারিস না? আর আহানা, তুইও কেমন দেখছি? রাসেল একদিন পরে দেশে আসলো, তাও এখনই শুরু করেছিস এমন? মায়ের কথা শুনে অহনা নেকা কান্না শুরু করে দেয়। আম্মু, তুমিও ভাইয়াকে পেয়ে আমাকে এক্ষুনি ভুলে গেছো। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। অহনার উপরের কথাগুলো বলি হনহন করে রাগ দেখিয়ে ওর রুমে চলে যায়। আম্মু দিলে তো ওকে রাগিয়ে, ও আমার সাথে এমন করবে না তো কে করবে বলো? ওই পেতনির সাথে যে আমি এমন না করলে আমার একটু ভালো লাগে না। এতদিন খুব মিস করেছি এই মিষ্টি মিষ্টি দুষ্টুমিগুলো। আমি কি বললাম? যা এখন গিয়ে রাগ ভাঙা, না হলে মহারানী কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলবে। আরে নিধিমামনি, দাঁড়িয়ে কেন, বসো। না আম্মু, আমি তোমার আদরের ছেলে মেয়ের এমন মিষ্টি দুষ্টুমিগুলো খুব উপভোগ করতেছিলাম। আর বলিস না, এই দুটোকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা, একটু সামলাতে পারি না। সব সময় সাপ বেজির মতো ঝগড়া করতেই থাকবে। আম্মু তুমি চিন্তা করো না, আমি আসলেই তোমার শক্তি একটু বেড়ে যাবে, তখন আর এমন করতে পারবে না। হরে মা,
তোরে যে আমার ছেলের বউ করে কবে আনতে পারমু সেইটা আল্লাহই ভালো জানে। আম্মু দেখো, এখনই কোনো বিয়ের কথা বলবে না, অনেক দেরি আছে। আর নিধি ম্যাডামও ডাক্তার হয়ে বের হোক। আমিও আর তোর বাবা সেটাই ভেবেছি, কেননা তোর বাবা চায় না এই বিয়ের টেনশনে নিধির স্বপ্ন পূরণে কোনো ক্ষতি হোক। আম্মু তোমরা ভালো কথাই চিন্তা করেছ। তা এখন কি আমাকে এভাবে না খাইয়ে রাখবে? আমি কতদিন তোমার হাতের খাবার খাই না। এই রে, আমি তো বকবক করতে করতে ভুলেই গেছি তোকে খাবার দেবার কথা। আচ্ছা, তুই গিয়ে মহারানীকে রাগ ভাঙিয়ে ফ্রেশ হয়ে সাথে করে নিয়ে আয়, আমি আর বৌমা খাবার রেডি করি। ঠিক আছে আম্মু, তুমি বরং সেটাই করো, এটাই সব থেকে ভালো হবে। আর মহারানী রাগ ভাঙাতে যে আমার কত কাঠখড়ি পোড়াতে হবে সেটা কে জানে। তোমার মেয়ের যে রাগ রে বাবা, দেখলেই ভয় লাগে। তুই রাগিয়েছিস, এখন তুই বোঝগা কত ধান বানতে কত চাল হয়।